আমরা আজকে পপুলেশন জেনেটিক্সের একটা খুব মজার টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো হার্ডি ওয়াইনবার্গ ইকুইলিব্রিয়াম বা হার্ডি ওয়াইনবার্গের ভারসাম্য। হার্ডি ওয়াইনবার্গ তারা পদার্থবিদ গণিতবিদ ছিলেন এবং তারা পপুলেশন জেনেটিক্স নিয়ে গবেষণা করেছেন এবং সেখানে একটা পপুলেশনের মধ্যে তারা কিছু বৈশিষ্ট্য দেখেছেন। আগে জানা দরকার যে পপুলেশন কি। একই ধরনের প্রজাতির অনেকগুলো প্রাণী বা উদ্ভিদ যখন একই এলাকার মধ্যে অবস্থান করে, সহ অবস্থান করে, তখন আমরা সেটাকে পপুলেশন বলি। যেমন বাংলাদেশে সব বাঙালি একটা 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে অবস্থান করতেছে। একটা পপুলেশন, মানুষের পপুলেশন, স্পিসিস হোমোসেপিয়েন্স। তাহলে আমরা এটাকে বলতে পারি হিউম্যান পপুলেশন। একটা প্লটে 100টা পেয়ারা গাছ আছে, তাহলে 100টা পেয়ারা গাছ হবে একটা পপুলেশন, কারণ তারা একই প্রজাতির। তো এই যে প্রজাতিগুলো অবস্থান করে কোনো একটা জায়গায়, তখন ওইখানে প্রজাতিগুলো এক এক রকম দেখা যায়। যে কিছু ধরেন লাল কালারের ফুল আছে একটা প্লটে, কিছু ব্লু কালারের ফুল, কিছু কালারলেস ফুল অর্থাৎ হোয়াইট, এরকম বৈচিত্র্যতা দেখা যায়। তো এই বৈচিত্র্যটা কি অনুপাতে থাকতে পারে, বা এই বৈচিত্র্যটা সবসময় একটা ভারসাম্য মেনটেন করে, তাদের নিজেদের মধ্যে সবসময় একটা ভারসাম্য বজায় রাখে। যেমন আমরা একটা উদাহরণ দেই, যে একটা যেখানে মানুষের কোনো প্রভাব নেই বা পরিবেশের কোনো প্রভাব নেই, এরকম একটা কাল্পনিক প্লট আমরা চিন্তা করলাম। ওই প্লটের মধ্যে আমরা কিছু ব্যাঙ দেখলাম। ব্যাঙ কীরকম, যে ওই ফ্রগগুলোর মধ্যে কিছু ফ্রগ আছে, এটা সবাই হচ্ছে গ্রিন, কিছু ফ্রগ আছে হেটারোজাইগাস গ্রিন, আর কিছু ফ্রগ আছে এগুলো হচ্ছে মানে ইয়েলো। দেখা গেল যে সেখানে 25% সেটা হচ্ছে গ্রিন, 50% ফ্রগ এগুলো গ্রিন কিন্তু হেটারোজাইগাস, এবং 25% ফ্রগ আছে যেগুলো হলো হোমোজাইগাস গ্রিন। তো তারা কি করতেছে, এখানে একটা আমরা রেশিও দেখতে পাচ্ছি যে জি অনুপাত, অর্থাৎ এই অনুপাতটা কত হবে হিসাব করলে আসবে 1:2:1, এরকম একটা অনুপাত আছে। হ্যাঁ, এরকম একটা রেশিও তারা মেনটেন করতেছে। তো যদি কোনো বাইরের থেকে কোনো প্রভাব কাজ না করে, যদি বহিরাগত কোনো প্রভাব কাজ না করে, তাহলে দেখা যাবে যে অনেক দিন পর্যন্ত তারা এরকম একটা রেশিও মেনটেন করবে, চেঞ্জ হবে না। দেখা যাবে হেটারোজাইগাস চরিত্রটা বেশি থাকবে এখানে, হোমোজাইগাসগুলো একটু কম থাকবে, কিন্তু থাকবে। এইরকম একটা টেন্ডেন্সি তারা রাখবে, যে তাদের সংখ্যাটা তারা এরকম রাখবে। যে ধরেন এখানে 25টা ব্যাঙ আছে, যে এটা গ্রিন কালারের, 25টা ব্যাঙ দেখা যাবে হলুদ কালারের থাকবে, 50টা ব্যাঙ দেখা যাবে যে হেটারোজাইগাস গ্রিন কালারের আছে। এইটা এরকম ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য তারা সবসময় বজায় রাখার চেষ্টা করবে। অর্থাৎ হেটারোজাইগাস চরিত্রটা একটু বেশি রাখার চেষ্টা করবে, হোমোজাইগাস চরিত্রটা একটু কম রাখার চেষ্টা করবে। তো এই যে রেশিওটা তারা মেনটেন করে, এই রেশিওটা তারা কখনো সহজে চেঞ্জ করতে চাবে না, আনলেস যদি সেখানে ইভলিউশন হয়। ইভলিউশন মানে বিবর্তন। এখন প্রশ্ন হতে পারে যে এই যে বিবর্তন, সেটা কিভাবে হতে পারে। তো বিবর্তন কিভাবে হতে পারে, যেমন মিউটেশন হতে পারে। এখানে কোনো কারণে মিউটেশন হতে পারে। মিউটেশন হলে আমরা জানি যে হঠাৎ করে কোনো একটা প্রাণীর জিন চেঞ্জ হয়ে যায়, তখন ওই জিনের অভাবে ওই প্রোটিনটা তৈরি হয় না, এবং ওই প্রোটিনের অভাবে প্রাণীটা মারা যায়। আরেকটা হতে পারে জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট অর্থাৎ কোনো একটা, মনে করেন এখানে অনেকগুলো পোকা আছে বিভিন্ন কালারের। আচ্ছা, কিছু আমরা ধরলাম কিছু পোকা আছে এরকম, কিছু আছে একটু ডার্ক, আর কিছু হোয়াইট।
তো হঠাৎ করে কি হলো, একটা মানুষ বা কোনো একটা প্রাণী পাড়া দিলে দুইটা পোকা মারা গেল, তাহলে কি হলো, এখান থেকে একটা জিনোটাইপ কিন্তু অলরেডি বাদ পড়ে গেছে। বাদ পড়ে হঠাৎ করে পপুলেশনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বাহ্যিক কোনো ফোর্স এখানে কাজ করতেছে, এটার একটা টেন্ডেন্সি। হ্যাঁ, এখানে একটা টেন্ডেন্সি কাজ করতেছে, যেটা কি করতেছে, হঠাৎ করে এই জিনোটাইপের পরিবর্তন করে ফেলতেছে। এই ধরনের পরিবর্তনকে বলি আমরা জেনেটিক ড্রিফট। তো এই জেনেটিক ড্রিফট হতে পারে, অথবা আরেকটা হতে পারে মাইগ্রেশন, আরেকটা হলো ন্যাচারাল সিলেকশন, আরেকটা হলো সিলেক্টিভ মেটিং, আর হতে পারে ক্রোমোজোমাল অ্যাবারেশন, এটসেট্রা। তো এগুলা যদি কোনো একটা কিছু হয় একটা পপুলেশনের মধ্যে, তখন সেখানে ইভলিউশন হয় বা বিবর্তন হয়। যেমন ন্যাচারাল সিলেকশন আমরা জানি কি, যে প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী যে জাতটা আছে সেটা টিকে থাকবে। যেমন যখন আমরা একটা জমিতে আগাছানাশক প্রয়োগ করে দেখা যায় সব আগাছা মারা যায় না, কিছু আগাছা মারা যায়, কিছু আগাছা মারা যায় না। যেগুলো মারা যায় না সেগুলো একটা জিন তৈরি করে, রেজিস্ট্যান্স জিন। আর যেগুলো মারা যায় সেগুলোর মধ্যে জিনটা থাকে না, অর্থাৎ যেগুলো মারা যায় এগুলোর মধ্যে রেজিস্ট্যান্ট জিন থাকে না, কিন্তু যেগুলো বেঁচে থাকে ওগুলোর মধ্যে রেজিস্ট্যান্ট জিনটা থাকে। তো এইখানে হঠাৎ করে কি হয়, আমরা দেখলাম যে এক্সিস্টিং যে জাতগুলো আছে তার মধ্যে একটা নষ্ট হয়ে গেল বা হারাই গেলো একটা আগাছা, বাকি যে আগাছাগুলো আছে ওগুলো টিকে থাকলো। তো এইখানে তাহলে বোঝা যাচ্ছে যে ভারসাম্যটা রক্ষা হচ্ছে না, এক ধরনের এলিলের সংখ্যাই এখানে বাদ পড়ে যেতেছে। তো এই যে পেস্টিসাইড ব্যবহার করার কারণে এই প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়, বা জিনগত যে ভারসাম্য সেটা নষ্ট হয়। অনেক সময় ক্রপসের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয় এই উইডের মধ্যে, এটা একটা সমস্যা। যাই হোক, তো এই প্রসেসগুলো যদি না চলে তাহলেই সেখানে কী হবে, এই হার্ডি ওয়াইনবার্গ যে ইকুইলিব্রিয়াম সেটা কাজ করবে। এখন হার্ডি অ্যান্ড ওয়াইনবার্গ কি করছেন আসুন আমরা দেখি। তো হার্ডি ওয়াইনবার্গ যেটা করেন, যে তারা হিসাব করেন একটা, হিসাবটা এরকম যে এইখানে আমরা পি এবং কিউ দ্বারা কি রিপ্রেজেন্ট করব সেটা আগে দেখি। পি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডমিন্যান্ট অ্যালিল, কিউ frequency of recessive allele। তো আমরা ধরে নিলাম আমাদের ডমিনেন্ট অ্যালিলটা হচ্ছে সাপোজ আমরা ধরে নিই এ, আর রিসেসিভ অ্যালিলটা হচ্ছে এ, স্মল এ। তো পি দ্বারা অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি যে ডমিনেন্ট অ্যালিলের পরিমাণ, আর কিউ দ্বারা বোঝাচ্ছি রিসেসিভ অ্যালিলের পরিমাণ। তারা দেখলেন যে এই যে অ্যালিলের পরিমাণগুলো আছে এগুলো কেমন থাকে, এগুলো সবসময় কনস্ট্যান্ট থাকে। আর যদি ইভলিউশন না হয় তাহলে এই যে অ্যালিলগুলো আছে এগুলোর ফ্রিকোয়েন্সি বা পরিমাণ, শতকরা পরিমাণ যেটা সেটা অপরিবর্তিত থাকে। অর্থাৎ কি হয় যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এটা 1 মানে এখানে আমরা 1কে ধরতে পারি 100%, অর্থাৎ পার্সেন্ট অফ পি পার্সেন্ট অফ কিউ ইকুয়াল টু 100%। অর্থাৎ যেভাবেই হোক তাদের যে ফ্রিকোয়েন্সি, পি এর ফ্রিকোয়েন্সি, কিউ এর ফ্রিকোয়েন্সি সেটা 100% হয়, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা আনচেঞ্জ থাকে। সাপোজ এখানে ধরেন 50, এখানে 50%, তাহলে 100%, অথবা এখানে 30, এখানে 70 ফ্রিকোয়েন্সি, তাহলে কি 100%। অর্থাৎ একটা কমলে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা কমবে। যদি পি এর পার্সেন্টেজ বাড়ে তাহলে কিউ কমে যাবে, কিউ একটা বাড়লে পি একটা কমে যাবে। ঠিক এই জিনিসটা হয়। এইভাবে তারা কি করে, তারা সবসময় ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ পি এর ফ্রিকোয়েন্সি বা পি এর সংখ্যা
পি এলিলের সংখ্যা যদি বেশি থাকে তাহলে মানে বাড়তে থাকে তাহলে কিউ এলিলের সংখ্যা কমতে থাকবে, কিন্তু তারা সবসময় এই ভারসাম্যটা বজায় রাখবে। তাদের এলিলের যে মানে অনুপাতটা বা তাদের যে এলিলের যে সামটা সেটা কিন্তু সবসময় আনচেঞ্জ থাকবে। আচ্ছা, এখন এখানে অনেকেই বলে থাকে যে আসলে পি কি আসলে কি, মানে এখানে পি কিউ এখান থেকে এইটা কিভাবে আসলো, তাই তো? আচ্ছা, আমরা সেটাও দেখব যে এটা কিভাবে আসলো এখানে। তো প্রত্যেকটা প্রাণীর আমরা জানি যে প্রত্যেকটা প্রাণীর কি প্যারেন্টস থাকে, বাবা মা থাকে, প্রত্যেকটা প্যারির বাবা মা থাকে। যেমন হিউম্যানের ক্ষেত্রে আমরা একটা ভালো উদাহরণ দিই, এক্স অ্যান্ড ওয়াই। তো হিউম্যানের ক্ষেত্রে এখানে আমরা জানি হিউম্যান হচ্ছে ডিপ্লয়েড জীব বা ডিপ্লয়েড জীব। তো তাদের 2 সেটস অফ ক্রোমোজোম আছে। তো দুইটা সেটের মধ্যে একটা কি থাকে, একটা পিতার থেকে আসে আর একটা মাদার থেকে আসে। তো সাপোজ এইটা মাদার থেকে আসলো, মাদার, আর এটা আসলো কি ফাদারের থেকে। তার মানে এক্স একটা অ্যালিল ধরতে পারি আমরা, এবং ওয়াই কেও একটা অ্যালিল ধরতে পারি। তাহলে একটা আসলো কি বাবার থেকে আর একটা আসলো মায়ের থেকে। তার মানে এই বাবার থেকে মায়ের থেকে এসে এরকম কি একটা কম্বিনেশন হলো, রাইট? তো এইভাবে বিভিন্ন অ্যালিলের কম্বিনেশন হতে পারে। যে প্রত্যেকটা অর্গানিজম তাহলে সবসময় প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে দুইটা করে, আমরা যখন ডিপ্লয়েড যত জীব আছে ডিপ্লয়েড জীব সবসময় দুইটা করে অ্যালিল পায়। একটা অ্যালিল পায় বাবার থেকে আর একটা অ্যালিল পায় মায়ের থেকে। তো এইখানে আমরা পি বলতে মানে এগুলো হচ্ছে আমরা এগুলো প্রবাবিলিটি বের করব, ঠিক আছে? আমরা এগুলোর কি প্রবাবিলিটি বের করব। আমরা জানি যে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি সবসময় কি হয়, 1 হয়। হ্যাঁ, ঘটনা ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা দুইটা আমরা যদি অ্যাড করি তাহলে সেটা হয় কি 1। এখন এমন হতে পারে যে একটা এলিল এ, আচ্ছা একটা এলিল এ, এখন হলো কি যে আমি একটা জীব হলো এখানে একটা 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 জীব তৈরি হলো, সেটা কি করলো, সেটা ধরেন এটা ফাদারের থেকে এ এলিল নিল, তারপর মাদারের থেকেও এ এলিল নিল। তাহলে ফাদারের থেকে এ এলিল, মাদারের থেকে এ এলিল, এই দুইটাই নিল। তার মানে কি দুইটা এ হতে পারে। তাহলে আমরা জানি পি মানে কি, পি হচ্ছে ডমিনেন্ট এলিলের ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে এই এ তৈরি হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে পি এ। এখানে এ মানে হলো পি গুণ পি, তার প্রবাবিলিটি আসবে কত, পি স্কোয়ার। তার প্রবাবিলিটি আসবে কত, পি স্কোয়ার। অর্থাৎ প্রবাবিলিটিটা কত হবে, এখানে প্রবাবিলিটিটা হবে পি স্কোয়ার। তদ্রূপ কি হলো যে বাবার থেকে এ আসতে পারে, মায়ের থেকে কি, এটা আমরা দেখাই এখানে যে ফাদার, আরেকটা উদাহরণ দিয়ে, যে ফাদারের থেকে এফ, এটা হচ্ছে এম। ফাদারের থেকে একটা এলিল আসলো, মাদারের থেকে একটা এলিল আসলো, মানে ফাদার মাদার দুজনের থেকে রিসেসিভ এলিল আসলো, এটাও হতে পারে। তাহলে কি কম্বিনেশন হবে, এ এ। তাহলে এ কম্বিনেশনের জন্য আমরা প্রবাবিলিটি কত পাবো, কিউ না, এ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউ, রিসেসিভ এলিলের ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে আসবে কিউ স্কোয়ার। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে ধরেন ফাদার মাদার আছে, এখানে কি হতে পারে যে ফাদারের থেকে সাপোজ এ এলিলটা আসলো ডমিনেন্ট এলিল, মায়ের থেকে আসলো রিসেসিভ এলিল। আবার কি হতে পারে, আবার ফাদারের থেকেও কি রিসেসিভ এলিল আসতে পারে, আর মাদারের থেকে কি ডমিনেন্ট এলিল আসতে পারে। তাহলে উভয় ক্ষেত্রে কি, উভয় ক্ষেত্রে প্রবাবিলিটি দ্বিগুণ আসতেছে। তাহলে এইখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি হিসাব করি তাহলে কি আসতেছে, এ এ এ এ, অর্থাৎ এটা দুইবার আসতেছে, তাই না? এটা দুইবার আসতেছে, হুইচ মিনস যে এখানে এ মানে হচ্ছে পি কিউ
এ এর জন্য পি আর স্মল এর জন্য হচ্ছে কিউ। তো সেই হিসাব করলে আমরা পাচ্ছি পি কিউ প্লাস পি কিউ ইকুয়াল টু 2pq। তো দেখা গেল হার্ডি অ্যান্ড ওয়াইনবার্গ বলল যে যদি আমরা এই সবগুলো অর্থাৎ এই যতগুলো পপুলেশন আমরা পেলাম ভিন্ন পপুলেশন, এই সবগুলো যদি আমরা অ্যাড করি, যোগ করি, তাহলে তাদের ফ্রিকোয়েন্সিটা কী হবে, প্রবাবিলিটির কী হবে, আনচেঞ্জ হবে, আনচেঞ্জ থাকবে। অর্থাৎ আমরা প্রবাবিলিটির যে ফর্মুলাটা সেখানে কী পেয়েছিলাম, পি প্লাস কিউকে যদি আমি হোল স্কোয়ার করি, এখানে 1 আছে, এটার উপর হোল স্কোয়ার করলাম, আর হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা আসার কথা। তার মানে এই প্রবাবিলিটি এবং এই প্রবাবিলিটি এগুলো যদি আমরা অ্যাড করে নিই, তাহলে এইগুলো অ্যাড করলে আসে কত, 1, সবগুলো অ্যাড করলে। তো এইখান থেকেই আমরা ডিরাইভ করতে পারি যেটা হচ্ছে হার্ডি ওয়াইনবার্গ ইকুইলিব্রিয়াম। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলোর প্রবাবিলিটি যে সংযোগ বা যোগফল সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট রেশিও সবসময় কি বজায় থাকবে। এটাই হলো হার্ডি ওয়াইনবার্গের সূত্র। যেমন একটা প্লটের মধ্যে আমরা চিন্তা করলাম যে ডমিনেন্ট অ্যালিল সেটার ফ্রিকোয়েন্সি আছে 0.7% আর রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি আছে 0.3%। ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.7, 0.3, অর্থাৎ এটার মানেটা কি, যেটা হলো 70% আর এটা হলো 30%। তাহলে এটাকে আমরা ধরি পি, এটাকে ধরি আমরা কিউ। তাহলে পি এর ফ্রিকোয়েন্সি 70 আর কিউ এর ফ্রিকোয়েন্সি 30, হুইচ মিনস এইখানে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আর দ্বারা নন রেজিস্ট্যান্ট বা নর্মাল, হ্যাঁ, রেজিস্ট্যান্ট উইট আর নন রেজিস্ট্যান্ট উইট। এখন কি হলো, এখন আমরা দেখব যে এদের যে অ্যালিলটা, পপুলেশনে বিদ্যমান অ্যালিলটা, এটা কিভাবে আছে। হ্যাঁ, ধরেন একটা হার্ডি ওয়াইনবার্গ সূত্র বা ইকুইলিব্রিয়াম মানতেছে এরকম একটা উইডের পপুলেশন এখানে আছে, উইডের পপুলেশন আছে। এই উইডের পপুলেশনের মধ্যে আমরা আর জিন আর এই যে আর জিন, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর, ডমিনেন্ট বা রিসেসিভ যে জিনগুলো আছে সেগুলো আমরা একটা মানে ফ্রিকোয়েন্সি জানলাম যে ডমিনেন্ট জিন পাওয়ার যে প্রবাবিলিটি 70% আর রিসেসিভ জিন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 30%। কিন্তু আমরা এটা জানলাম না যে কোন প্লান্ট অর্থাৎ কোন ধরনের জিনোটাইপ কি পরিমাণে আছে, এটা আমরা জানতে পারতেছি না। তো আমরা হার্ডি ওয়াইনবার্গ ইকুইলিব্রিয়াম ব্যবহার করে কি করতে পারবো, আমরা সেখান থেকে বের করতে পারবো যে কোন ধরনের জিনোটাইপ কি পরিমাণে আছে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা জাস্ট ভ্যালুগুলো বের করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার মানে কি, যে দুইটা আর আমরা একটু আগে দেখছি হোমোজাইগাস ধরে নিলাম, তাহলে কি আসবে এখানে 0.7 গুণ 0.7, তাহলে এখান থেকে কত আসবে 0.49, হুইচ মিনস যে 49%। তাহলে আমরা দেখলাম যে হোমোজাইগাস যে রেজিস্ট্যান্ট ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে প্রায় মানে আগাছা আছে সেগুলো হচ্ছে 49% আগাছাই হোমোজাইগাস রেজিস্ট্যান্ট। তো কিউ স্কোয়ার থেকে আমরা দেখতেছি যে কিউ স্কোয়ার মানে হচ্ছে 0.3, তাহলে কিউ স্কোয়ার মানে হচ্ছে স্মল আর অর্থাৎ 0.3 ইন্টু 0.3, 0.3 এগুলো করলে আসতেছে 0.09, অর্থাৎ 9% কি, যে এগুলো রেজিস্ট্যান্ট না, এই আগাছাগুলো রেজিস্ট্যান্স তৈরি হয় নাই, ঠিক আছে, রেজিস্ট্যান্স তৈরি হয় নাই। এবং আর কি আছে, কিছু আগাছা আছে হেটারোজাইগাস, অর্থাৎ এখানে কিছু হেটারোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন আগাছা থাকবে, অর্থাৎ 2 ইন্টু 0.7 গুণ 0.3, তাহলে 3 × 21, 21 গুণে 42, তাহলে হচ্ছে 0.42, অর্থাৎ 42%।
তো আমরা এই হার্ডি ওয়াইনবার্গ ইকুইলিব্রিয়াম ব্যবহার করে কি দেখলাম, যে এখানে যদি একটা ডমিনেন্ট এলিল 70% থাকে, একটা রিসেসিভ এলিল যদি 30% থাকে, তাহলে তাহলে কি ধরনের আগাছা আমরা কি পরিমাণে পরিবেশে পাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, যে আমরা শুধু শুধু ফ্রিকোয়েন্সি থেকে অনুমান করে মানে বলে ফেলতেছি, প্রবাবিলিটি বের করে ফেলতেছি যে কত পার্সেন্ট আগাছা এরকম থাকবে, মানে কত পার্সেন্ট আগাছা হোমোজাইগাস রেজিস্ট্যান্ট হবে, কত পার্সেন্ট আগাছা নন রেজিস্ট্যান্স হবে, এবং কত পার্সেন্ট আগাছা হেটারোজাইগাস রেজিস্ট্যান্স হবে। তো এই ধরনের ডেটা কি খুবই ইম্পর্টেন্ট। তারপর মজার ব্যাপার হলো যে 49% আমরা দেখলাম এখানে একটা রেশিও দেখেন আপনারা, আর তারপর হচ্ছে তো এই রেশিওটা যদি আমরা দেখি, হোমোজাইগাস রেশিও, হেটারোজাইগাস রেশিও, হোমোজাইগাস রেশিও, সেই ক্ষেত্রে 49, বা আমরা এখানে এইভাবে লিখতে পারি 0.49 অনুপাত 0.42 অনুপাত 0.09। তো এই যে অনুপাতটা, এই যে রেশিওটা, এই রেশিওর দিকে কি আপনি খেয়াল করলে কি বুঝতে পারবেন যে এখানে ইকুইলিব্রিয়ামটা ঠিক আছে বা বজায় আছে। আমরা এই রেশিও দিকে আমরা কি টেস্ট করতে পারি না, যে এই রেশিও দিকে আমরা বুঝতে পারি কিনা যে এখানে বিবর্তন হয়েছে কি হয়েছে না। হ্যাঁ, বোঝা যাবে। এখানে যে রেশিওটা আছে এখান থেকে দেখেই আমরা বুঝতে পারবো যে এখানে বিবর্তন হয় কি হয় না। আমরা শুধু কি করব, এগুলো অ্যাড করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে আমরা দেখবো যে এখানে 100% হয় কিনা, এক। আর দ্বিতীয়তে আরেকটা জিনিস দেখব, যে আমরা এগুলোর ফ্রিকোয়েন্সি টেস্ট করব। হ্যাঁ, যে প্রিয়ের ডমিনেন্ট এলিল ফ্রিকোয়েন্সি, রিসিসিভ এলিল ফ্রিকোয়েন্সি কত আসে, আমরা সেটাও চেক করে দেখতে পারবো। তো এই সকল চেকিং করলে আমরা বুঝতে পারবো এই রেশিও থেকে যে এখানে ইভলিউশন হয়েছে কি হয় নাই, এখানে কি জোর করে কোনো ধরনের ইলিমিনেশন বা সিলেকশন হয়েছে কিনা, এটা আমরা এই রেশিও থেকে বুঝতে পারবো। যে এটা একটা ন্যাচারাল রেশিও আছে এখানে, যে প্রকৃতিতে বিদ্যমান কিছু আগাছা রেজিস্ট্যান্স হয়ে গেছে কোনো কারণে, কিছু আগাছা মাঝারি আছে অর্থাৎ হেটারোজাইগাস রেজিস্ট্যান্ট, কিছু আছে নন রেজিস্ট্যান্ট। এখন যদি এই জমিতে আমি কোনো একটা ধরেন গ্লাইফোসেট একটা হার্বিসাইড, নন সিলেক্টিভ হার্বিসাইড, এটা প্রায় সব ধরনের আগাছা একদম খুব ধ্বংস করে ফেলে, এবং নন সিলেক্টিভ হওয়ার কারণে এটা অনেক সময় উদ্ভিদের ক্ষতি করে, এই জন্য খুব সাবধানে ব্যবহার করতে হয়। তো এই যে গ্লাইফোসেট নন সিলেক্টিভ আগাছানাশক, এটা যখন আমি প্লটে প্রয়োগ করব, ধরেন এটা একটা আগাছা, এটাও আগাছা, এটার জিনোটাইপ মনে করলাম এরকম আগাছা আছে এতগুলা, এটার জিনোটাইপ এটা হচ্ছে এটা, অর্থাৎ এই আগাছাটা নন রেজিস্ট্যান্ট, এটা রেজিস্ট্যান্ট। তো আমি যখনই গ্লাইফোসেট প্রয়োগ করব তখন কি হবে, যেটা নন রেজিস্ট্যান্ট আছে সেটা মারা যাবে। অর্থাৎ তাহলে এখানে যে নন রেজিস্ট্যান্টটা ছিল এইটা আর কি হবে, এইটা রেশিওতে চেঞ্জ এসে পড়বে, এখানে হবে 0.0, আর কি হবে, এই দুটো অবশিষ্ট থাকবে। তার মানে আমরা কি করলাম, এখানে ফোর্সফুলি আমরা এখানে ইলিমিনেট করে দিলাম। অথবা আমি একটু ধরে নিই যে 0 না হয়ে যদি 0. আগে ছিল 9, এখন যদি এখানে 0.1ও হয়, তারপরেও কি হবে, মানে অনেকগুলো মারা গেছে, 9টা ছিল, এখান থেকে একটা কোনো কারণে হয়তো বেঁচে গেছে, বাট বাকি 8টাই মারা গেছে, সেটাও হতে পারে। তখন কি হবে, তখন এইখানে ইভলিউশন হবে, তখন এইখানে চেঞ্জ আসবে, তখন এই যে আগাছার যে পপুলেশন আছে এখানে হঠাৎ করে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। কেন, কারণ এখন আর সেই আগের রেশিওটা নাই, সেই ভারসাম্যটা এখন নাই, সেই ভারসাম্যটা এখন নষ্ট হয়ে গেছে।